এই বাচ্চা মেয়েটি একটি মাকড়সা পালন করা শুরু করে, কিন্তু কে জানতো এই মাকড়সায় তার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এই গল্প যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। গল্পে শুরু হয় হেলগা নামের এক বৃদ্ধকে দেখিয়ে, যিনি ভুলে যাওয়া রোগে আক্রান্ত। একদিন সে তার এসি থেকে অদ্ভুত শব্দ বের হতে শোনে। সে তাড়াতাড়ি অ্যানিমেল টিমকে ফোন করে বিষয়টা জানায়। অ্যানিমেল টিম থেকে ফ্র্যাঙ্ক নামের একজন তার বাসায় আসে এবং সে দেখে এসি থেকে অদ্ভুত ধরনের পানি বের হচ্ছে। ফ্রাঙ্ক সেই বৃদ্ধটিকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগে আমার কিছু টিম মেম্বার এখানে এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিরে যায়নি। হেলগার তার অসুখের কারণে কোনো কিছুই মনে করতে পারছিল না। এরপর ফ্রাঙ্ক সেখানকার পোকামাকড় অনুসন্ধান করতে শুরু করে। সে এসির ভেন্ট থেকে রক্ত প্রবাহিত হতে দেখে। একটু কাছে গিয়ে যখন সে দেখে, তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। রক্তের সাথে সেখানে একটা লাশ ছিল, যেটা তার টিম মেম্বারেরই একজনের লাশ। সে সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তাকেও এসির ভেতর থেকে কেউ একজন টেনে নেয়। এটা দেখে হেলগার ভয় পেয়ে যায়, কিন্তু তার অসুখের কারণে সেই মুহূর্তে সবকিছুই সে ভুলে যায়। হেলগা আবার এসি থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপর আমাদের আজ থেকে 4 দিন আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আকাশ থেকে একটি অদ্ভুত আগুনের গোলা সোজা কাচ ভেঙে এই খেলনা বিল্ডিংয়ে এসে পড়ে, যা একটি মাকড়সার জন্ম দেয়। এই বিল্ডিং গান্টার নামের একজন মহিলা ছিল, যে আসলে হেলগার বোন। কিছু সময় পর হেলগার নাতনি শার্লেট এসির ভেন্টের মধ্য দিয়ে গান্টারের রুমে ঢুকে পড়ে। আসলে সে গান্টারের পুতুলের কালেকশন চুরি করতে চেয়েছিল। তখনই তার নজর একটি ছোট মাকড়সার দিকে পড়ে এবং সে একটি বাক্সতে ভরে সে মাকড়সাটিকে তার সঙ্গে করে নিয়ে আসে। সে নিজের রুমে এসে মাকড়সাটিকে একটি কাচের বয়ামে বন্দি করে। তখনই তার সৎ বাবা ইথেন সেখানে চলে আসে, কারণ গান্টার ইথেনকে তার মেয়ের নামে নালিশ করে। ইথেন তাকে বোঝায় কারো রুমে চুরি করে ঢোকা ভালো কথা নয়, কিন্তু শার্লেট তার বাবার একটা কথাও শোনে না, কারণ ইথেনকে সে তার বাবা মনে করে না। এরপর শার্লেটের মা হেদারকে দেখানো হয়, যে তার ছোট বাচ্চা লিয়ামকে সামলাচ্ছিল। হেদার শার্লেটকে লিয়ামকে সামলানোর দায়িত্ব দিয়ে বাইরে কাজে চলে যায়। কিছুক্ষণ পর শার্লেট একটি তেলাপোকা দেখতে পায় এবং তেলাপোকাটিকে ধরে ওই মাকড়সার বয়ামে ঢুকিয়ে দেয়, যাতে সে মাকড়সাটি তেলাপোকাটিকে খেতে পারে। মাকড়সাটি এক ঝটকায় ওই বড় তেলাপোকাটি খেয়ে ফেলে। এটা দেখে শার্লট মাকড়সাটির নাম রাখে স্টিং। সেই রাতে ইথেন শার্লটের রুমে আসে এবং স্টিংকে কাচের বয়ামে দেখতে পায়। ইথেন আজ পর্যন্ত এমন অদ্ভুত মাকড়সা আগে কখনো দেখেনি। তখনই ইথেনের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য শার্লট ইথেনের সাথে অন্য কথা বলে। ইথেন শার্লটকে বিছানায় শুইয়ে দেয় এবং তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু শার্লট তার কথার কোনো জবাব দেয় না এবং ঘুমিয়ে পড়ে। শার্লেটের ঘুমাবার পর স্টিং নিজে নিজে কাচের বয়াম থেকে বেরিয়ে যায় এবং গান্টারের রুমে গিয়ে তার পোষা তোতা পাখিকে ভয় পাইয়ে দেয়। তার পরের দিন সকালে শার্লেটের পরিবার নিজেদের কাজ করছিল, তখনই তারা গান্টারের চিৎকারের আওয়াজ পায়। যখন তারা দৌড়ে গান্টারের কাছে যায়, তখন তারা দেখতে পায় কেউ তার তোতা পাখিটিকে নৃশংসভাবে মেরে ফেলেছে। সবাই ভাবে হয়তো এটি কোনো ইঁদুরের কাজ, কিন্তু পরে যখন ফ্রাঙ্ক এসে অনুসন্ধান করে, তখন সে বলে এটি কোনো ইঁদুরের কাজ হতে পারে না। তারপর সে এসির ভেন্টে পোকামাকড় মারার একটি ওষুধ ছড়িয়ে দেয়, যাতে কোনো পোকামাকড় থাকলে যেন সেখানে মারা যায়। এদিকে শার্লেট স্টিং এর সাথে তার রুমে ছিল। আসলে স্টিং তোতা পাখিটিকে মেরে চুপচাপ নিজের বয়ামে চলে আসে। যখন শার্লেট তার ফোন চালাচ্ছিল, তখন ফোন থেকে বিড়ালের আওয়াজ আসে এবং স্টিংও হুবহু সেই রকম আওয়াজ বের করে। এটি দেখে শার্লেট অবাক হয়ে যায়। সে আরো অনেকগুলো ককরোচ সেখানে নিয়ে আসে এবং স্টিংকে খাওয়ায়। হঠাৎ সেখানে ন্যাফথলিনের বল দেখে স্টিং ভয় পেয়ে যায়। এটা দেখে শার্লেট বুঝতে পারে যে স্টিং ন্যাফথলিনে ভয় পায়। একদিন ফ্রাঙ্ক তাদের বাসায় পোকামাকড় মারার ঔষধ ছেটাতে আসে, কিন্তু শার্লেট এটা করতে নিষেধ করে দেয়, কারণ শার্লেট স্টিংকে রক্ষা করতে চায়। ফ্রাঙ্ক যখন স্টিংকে দেখে, তখন সে বলে এমন পোকামাকড় সাথে রাখা খুবই বিপজ্জনক, কিন্তু শার্লেট তার কোনো কথাই শোনে না। সেই দিন রাতের বেলা স্টিং আবার সেই বোতল থেকে বের হয়ে যায় এবং এসির ভেন্টের মধ্য দিয়ে মারিয়ার বাসায় ঢুকে পড়ে, যে কিনা বিল্ডিং এর নিচতলায় থাকে। স্টিংকে দেখে মারিয়ার কুকুর ভয় পেয়ে যায়। মারিয়া যখন ওয়াশরুমে যাচ্ছিল, হঠাৎ তার মুখের উপর স্টিং হামলা করে দেয়। মারিয়া নিচে পড়ে যায়। মারিয়া কোনো রকমে উঠে দাঁড়ায় এবং যখন সে তার চেহারা আয়নায় দেখে, তখন সে আবার নিচে পড়ে যায়, কারণ সে বিষের কারণে অলরেডি প্যারালাইজড হয়ে পড়েছিল। স্টিং ধীরে ধীরে তার মুখের ভেতরে ঢুকে পড়ে আর তার পেট চিরে বাইরে বেরিয়ে আসে, ফলে মারিয়া সেখানেই মারা যায়। পরের দিন শার্লেট বিল্ডিং এ থাকা তার একজন বন্ধু এরিকের সাথে দেখা করে, যে কিনা প্রাণী নিয়ে গবেষণা করত। শার্লেট তার মাকড়সা এরিককে দেখিয়ে বলে এটি যে কোনো প্রাণীর আওয়াজ শুনে তাকে নকল করতে পারে। এটা শুনে এরিকের স্টিং এর প্রতি খুব আগ্রহ বাড়ে আর সে বলে সে মাকড়সাটিকে বড় করার জন্য এই রুমে একটি ট্যাঙ্ক বানাবে। শার্লেট এটা শুনে রাজি হয় এবং স্টিংকে এরিকের কাছে রেখে চলে আসে। এদিকে মারিয়ার ভয় পাওয়া কুকুর ভেন্টের মাধ্যমে ইথেন পর্যন্ত চলে আসে। ইথেন তাকে মারিয়ার বাসায় ফেরত দিতে আসে।
যখনই সে ঘরে ঢুকে মারিয়ার লাশ থেকে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দ্রুত পুলিশকে খবর দেয়। এদিকে বিল্ডিংয়ে থাকা লোকজন সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ প্রথমে একটি তোতা পাখি মারা গিয়েছে এবং এরপর মারিয়া। পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর এরিক ইথেনকে তার রুমে ডাকে। সে বলে এই মাকড়সাটি বেশ বিপজ্জনক এবং এটিকে এখানে রাখা সকলের জন্য ক্ষতির কারণ হতে পারে। এরিকের মনে হয় বিল্ডিংয়ে হওয়া সমস্ত হত্যাকাণ্ডের পেছনে স্টিংই রয়েছে। এত বড় মাকড়সা দেখে ইথেন বেশ ঘাবড়ে যায়। সে স্টিংকে অ্যানিমেল ডিপার্টমেন্টে পাঠানোর দায়িত্ব এরিককে দেয়, কিন্তু যখন শার্লেট এ ব্যাপারে জানতে পারে সে খুব রেগে যায়। সে মানতেই রাজি ছিল না তার প্রিয় স্টিং মানুষ খুন করতে পারে। সে রাগের মাথায় ইথেনকে বলে যে তুমি আমার বাবা নও, তাই বাবা হওয়ার চেষ্টাও তুমি করো না। তারপর সে বলে ভালো হতো যদি সে থাইল্যান্ডে তার নিজের বাবার সাথে থাকতে পারত। এরপর ইথনও কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে যায় এবং সত্যিটা শার্লেটকে বলে দেয় যে তার নিজের বাবা এই শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে চায় না। এটা শুনে শার্লেটের হৃদয় ভেঙে যায়। সে অঝরে কাঁদতে থাকে। এতে হেদার ও ইথেনের উপর রাগ করে। এদিকে এরিক স্টিংকে অ্যানিমেল ডিপার্টমেন্টে পাঠানোর বদলে তার জন্য ট্যাঙ্ক বানিয়ে দেয়, যাতে সে এখানে বড় হতে পারে। আসলে এরিক এই মাকড়সার শক্তি দেখতে চেয়েছিল, যাতে সে পরবর্তীতে নিজের সুবিধার জন্য এটিকে ব্যবহার করতে পারে। এরপর স্টিং এতটাই বড় হয়ে গিয়েছিল যে ট্যাঙ্কেও তার জায়গা হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই গানটার তার হারিয়ে যাওয়া বিড়াল খুঁজছিল। হঠাৎ সে বেন্ট থেকে মেও আওয়াজ শুনতে পায়। সে টর্চ জ্বালিয়ে সোজা এসির ভেন্টে ঢুকে যায়। হঠাৎ তার টর্চ লাইট বন্ধ হয়ে যায় এবং স্টিং তার উপর মরণ কামড় বসিয়ে দেয়। এদিকে ইথেনকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়। এজন্য সে এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। হেদার তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এসব অশান্তি দেখে শার্লট তার ছোট ভাই লিয়ামকে নিয়ে অন্য রুমে চলে যায়। সেখানে সে হেডফোন লাগিয়ে আরাম করে ভিডিও দেখতে থাকে। এদিকে হেদার এবং ইথেনের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। হঠাৎ স্টিং তাদের সামনে এসে তাদের উপর হামলা করে দেয়। তারপর সে তাদের দুজনকে টেনে ভেন্টের মধ্যে নিয়ে যায়, কিন্তু হেডফোন লাগিয়ে রাখার ফলে শার্লেটের কানে কিছুই পৌঁছায় না। পরে সে মারিয়ার কুকুরকে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শোনে। সে তখন উঠে দেখতে চায় কি হয়েছে। তখন হঠাৎ স্টিং আসে এবং সেই কুকুরটিকেও টেনে ভেন্টের মধ্যে নিয়ে যায়। এরপর শার্লেট দেখতে পায় ঘরে অনেক রক্তের দাগ রয়েছে এবং হেদার এবং ইথেনও সেখানে ছিল না। সে বেশ ঘাবড়িয়ে যায় এবং পরে সে বুঝতে পারে যে এর পেছনে স্টিং এর ওই কোনো হাত রয়েছে, কিন্তু সে কিছু করার আগে স্টিং সেখানে এসে পড়ে এবং লিয়ামকেও সেই ভেন্টের মধ্যে নিয়ে যায়। শার্লট কাঁদতে শুরু করে এবং এই সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে। তারপর তার মনে পড়ে স্টিং ন্যাফথলিনকে ভয় পায়, তাই সে দ্রুত রান্নাঘরে গিয়ে ন্যাফথলিনের পাউডার বানিয়ে সেটিকে পানির সাথে মিক্স করে। তারপর সেই পানিকে পিচকারিতে ভরে স্টিংকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরে যখন সে এরিকের রুমে পৌঁছায় তখন সে দেখতে পায় এরিক ছাদে মাকড়সার জালে ফেসে আছে। এরপর শার্লট তার দাদি হেলগাকে দেখতে যায়, কিন্তু সে একদম ঠিক ছিল। আসলে হেলগার কাছে সবসময় ন্যাফথলিন থাকতো, এই কারণে স্টিং কখনো তাকে আক্রমণ করেনি। শার্লট হেলগাকে অ্যানিমেল ডিপার্টমেন্টের নাম্বার দেয় এবং তাদেরকে ফোন করে সেখানে ডাকতে বলে। এরপর শার্লট ন্যাফথলিন মিশ্রিত পানির অনেকগুলো বোতল বানিয়ে ফেলে। নিজের শরীরেও সে ন্যাফথলিনের পানি ছিটিয়ে দেয়। এরপর সে নিজে ওই ভেন্টে প্রবেশ করে, যেখানে সে ইথেনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় মাকড়সার জালে ইথেন খুব খারাপভাবে আটকে আছে। এজন্য সে জালের ওপর ন্যাফথলিনের পানি ছিটিয়ে দেয় এবং তাকে সেখান থেকে মুক্ত করে। যখন তারা সেখান থেকে পালাবার চেষ্টা করে তখন হঠাৎ তারা ইসির বেন্ট ভেঙে বেসমেন্টে এসে পড়ে। স্টিংও সেখানে এসে পৌঁছায়। সে শার্লেটের উপর হামলা করতে যাবে এমন সময় ইথেন ন্যাফথলিনের পানি ফেলে তাকে ভাগিয়ে দেয়। এরপর তারা বুঝতে পারে তারা বেসমেন্টে আটকে গেছে, কারণ তাদের কাছে বেসমেন্টের দরজার চাবি ছিল না। শার্লট নিজেকে এই সব কিছুর জন্য দায়ী মনে করে। ইথেন তখন তাকে মনোবল দেয় এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে হেলগা আবারও এসির ভেন্ট থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই সে অ্যানিমেল ডিপার্টমেন্টে ফোন দেয় এবং সেখান থেকে ফ্রাঙ্ক আসে। এরপর আমরা তা দেখতে পাই যা আমরা গল্পের শুরুতে দেখে এসেছিলাম। ফ্রাঙ্ক সেখানে অনুসন্ধান করতে আসে ঘটনা কি ঘটেছে, কিন্তু হঠাৎ তাকে স্টিং সেই ভেন্টের ভেতর ঢুকিয়ে নেয়। শেষ পর্যন্ত ফ্রাঙ্কও সেই বেসমেন্টে এসে পড়ে, যেখানে ইথেন এবং শার্লট ছিল। ফ্রাঙ্ক ঘাবড়ে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউই শুনছিল না।
সে এই পুরো ঘটনার দায় শার্লেটের উপর দেয় এবং ইথেনের উপর হামলা করে। কিন্তু তারপর শার্লেট জানায় সে ন্যাফথলিনের পানির সাহায্যে এই বিপদ থেকে বাঁচতে পারে। কিছুক্ষণ পর স্টিং আবার সেখানে চলে আসে এবং ফ্র্যাঙ্ক রাগের মাথায় স্টিং এর উপর গুলি চালিয়ে দেয়। এতে স্টিং আঘাত পেলেও তার তেমন কিছুই হয় না, বরং গুলির ফলে সেখানে থাকা পানির পাইপ ফেটে যায়। এর ফলে তাদের শরীরে লেগে থাকা ন্যাফথলিনের পানিও ধুয়ে যায়। সুযোগের ফায়দা উঠিয়ে স্টিং ভেতরে আসে এবং ফ্র্যাঙ্কের উপর হামলা করে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। ফ্র্যাঙ্কের মৃত্যু দেখে ইথেন এবং শার্লেট আরেকটি ছোট কক্ষে লুকিয়ে পড়ে। সেখানে তারা দেখতে পায় লিয়াম ও হেদারও সেই রুমে মাকড়সার জালে আটকে পড়ে আছে। তারা দ্রুত ন্যাফথলিনের পানি দিয়ে তাদেরকে সেই জাল থেকে মুক্ত করে, ফলে তাদের পুরো পরিবার আবার একত্র হয়ে যায়। শার্লেট বুঝতে পারে সে তার পরিবারকে কতটা ভালোবাসে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি, কারণ স্টিং আবার ফিরে এসেছে। তখন ইথেন স্টিংকে সেই রুমে বন্ধ করে ময়লা নষ্ট করার মেশিনের সাহায্যে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবার বাটন টেপার পরেও সেই মেশিন কাজ করছিল না। তখন ইথেন তার জীবন বাজি রেখে প্লাগকে দ্বিতীয়বার লাগায়, যার ফলে সে বড় ধরনের শক খায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সুযোগ মতো শার্লেট সেই বাটনে প্রেস করে দেয় এবং সেই মেশিন স্টিংকে পিষে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ইথেনকে হেদার যেখানে পাইপের পানি পড়ছিল সেখানে নিয়ে আসে। বারবার সিপিআর দেওয়ার পরেও ইথেনের জ্ঞান ফিরছিল না। হেদার কান্নায় ভেঙে পড়ে। শার্লেট চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকতে শুরু করে। তখনই হঠাৎ ইথেনের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে শার্লেট দৌড়ে ইথেনের কাছে আসে এবং বলে, বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই বেসমেন্টের আরেক কোনায় মাকড়সার শত শত ডিম ফোটার জন্য প্রস্তুত হচ্ছে। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুভিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।